ওয়েলকাম ভিউয়ার্স, সেন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা জানতে পারলাম যে আমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা বাতিল হচ্ছে এবং নবম শ্রেণীর যে মার্কশিট এবং তোমাদের যে ক্লাস 10-এর যে সমস্ত প্রজেক্ট তার ভিত্তিতে কিন্তু পার্সেন্টেজ করে তোমাদের কিন্তু মাধ্যমিকের এবছরের মূল্যায়ন হচ্ছে। তো যাকে সে কথা আজকে আমরা চলে আসছি নবম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার যে আছে সেই বিষয়ে কিন্তু আজকে আমরা জেনে নেব। সেই অধ্যায় সম্পর্কে বিস্তারিতভাবে নোটস সহ প্রশ্ন সহ আজকে কিন্তু আমরা আলোচনা করব। তো যাদের এই অধ্যায় সম্পর্কে ডাউট আছে তারা কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে নেবে এবং তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে যে তোমাদের কি কি সমস্যা হচ্ছে বা কি কি প্রশ্ন আছে। তো শুরু করছি আজকের ভিডিও। তো আমরা জানি বন্ধুরা যে সৌরজগতে কিন্তু পৃথিবী ছাড়াও আরো অনেকগুলি গ্রহ আছে, কিন্তু একমাত্র পৃথিবীতেই আমাদের প্রাণের স্পন্দন আছে। তো পৃথিবী ছাড়াও সৌরজগতে যে সমস্ত গ্রহ আছে যেমন বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ইউরেনাস অর্থাৎ পৃথিবী ছাড়া 7টি গ্রহ, মোট কিন্তু 8টি বড় আকৃতির গ্রহ রয়েছে এবং কিন্তু 3টি ক্ষুদ্র আকৃতির গ্রহ রয়েছে। ক্ষুদ্র আকৃতির গ্রহের মধ্যে প্লুটো, সেরেস এবং জেনা এই 3টি কিন্তু ক্ষুদ্র আকৃতির গ্রহ। এবার এই পৃথিবী সম্বন্ধে কিন্তু আজকে আমরা জানবো পৃথিবীর আকার কিরকম, পৃথিবীর গ্রহ হিসেবে পৃথিবীতে প্রাণের স্পন্দন কিভাবে এলো, পৃথিবীর জিওয়েট আকৃতির সম্বন্ধে কি ধারণা। তো সেই সমস্ত কিছু কিন্তু আজকে আমি নোটস করে তোমাদের সামনে তুলে ধরবো। তো শুরু করছি আজকের গ্রহরূপে পৃথিবীর পরবর্তী আলোচনা। বন্ধুরা, প্রাচীনকালে কিন্তু মানুষের ধারণা ছিল পৃথিবী অনেকটা চ্যাপ্টার থালার মতন, অর্থাৎ থালাতে যেরকম দুপাশে তার প্রান্ত আছে বা সীমানা আছে, তেমনি মানুষ কিন্তু মনে করতো এই সীমানা যদি মানুষ অতিক্রম করে তাহলে কিন্তু মানুষ নিচে পড়ে গিয়ে কিন্তু হারিয়ে যেতে পারে। পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে এই ধারণার পরিবর্তন ঘটতে থাকে এবং পৃথিবীর আকার সম্বন্ধে যে মানুষের ধারণা সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন দেখা যায়। এবার খ্রিস্ট জন্মের প্রায় 800 বছর আগে কিন্তু মিশর এবং মেসোপটেমিয়ার মানুষ জলের ওপরে ভেসে থাকা পৃথিবীকে চ্যাপ্টা হিসেবেই মনে করত। এবার আস্তে আস্তে মানুষের ধারণা জন্মায় যে পৃথিবী কিন্তু চ্যাপ্টা নয়, সেটা কিন্তু গোল। সেটা কবে শুরু হয়? সেটা হয় কিন্তু খ্রিস্ট জন্মের প্রায় 600 বছর আগে থেকে। সবার প্রথমে কিন্তু পিথাগোরাস ঘোষণা করেন যে পৃথিবী কিন্তু আদৌ চ্যাপ্টা নয়। তারপরে ধীরে ধীরে কোপার্নিকাস, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, টলেমি এই যে সমস্ত জ্যোতির্বিজ্ঞানীরা আছে এবং পৃথিবী সম্পর্কে তারা কিন্তু তাদের বিভিন্ন মতামত প্রদান করে এবং কিন্তু আমরা পৃথিবীর যে গোলীয় আকৃতি তার সম্বন্ধে কিন্তু জানতে পারি। এবার চলে আসছি আমি কোশ্চেনের উপর। ফার্স্ট প্রশ্ন যেটা আছে পৃথিবীর গোলাকৃতি সম্পর্কে প্রমাণ। তো বন্ধুরা, আজকে তোমাদের প্রথম প্রশ্ন, পৃথিবীর গোলাকৃতির প্রমাণগুলি লিখো, অর্থাৎ পৃথিবীর যে আকৃতি সমতল নয় তা ব্যাখ্যা করো। এবার আমি চলে আসছি উত্তরে সরাসরি। পৃথিবীর আকৃতি সমতল নয়, গোলাকার। পৃথিবীর গোলাকৃতির প্রমাণগুলি হলো, প্রথম পয়েন্ট, গোলাকার ছায়া। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পতিত পৃথিবীর ছায়া কিন্তু গোল হয়। দাঁড়ি পৃথিবী গোলাকার বলে এটি সম্ভব হয়। তোমরা চিত্রের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ পৃথিবীর যে গোলাকার ছায়া তার চিত্র কিন্তু বক্সে দেওয়া রয়েছে। এরপরে চলে আসছি আমি গোলাকার গ্রহ। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় সৌরজগতের সব গ্রহই গোলাকার। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, তাই এর আকৃতি কিন্তু গোলাকার হওয়াটাই স্বাভাবিক। তোমরা সৌরজগতের যে গোলাকার গ্রহসমূহ আছে সেগুলোর ছবিও কিন্তু দেখতে পাচ্ছ। এবার চলে আসি আমি 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ দিগন্ত রেখা। কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারপাশ লক্ষ্য করলে দেখা যায় যে আকাশ এবং ভূমি যেন একটি বৃত্তাকার সীমারেখায় মিলিত হয়। ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় দিগন্ত রেখার পরিধি ততই বেড়ে যায়। পৃথিবী গোলাকার বলেই কিন্তু এটি সম্ভব হয়। এরপরে চলে আসি আমি সূর্যোদয় এবং সূর্যাস্ত। পৃথিবী সমতল হলে পৃথিবীর সব জায়গায় একই সঙ্গে কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত হতো, কিন্তু পৃথিবী গোলাকার হওয়ায় পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় কিন্তু একই সময়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না। এবার পরের পয়েন্টে চলে আসছি, গোলাকার সমুদ্রপৃষ্ঠ। বন্ধুরা, সবাই তোমরা জানো যে পৃথিবীর ওপরেই কিন্তু সমুদ্র অবস্থিত, তাই কারণে পৃথিবীর আকৃতি যেরকম হবে সমুদ্র আকৃতিও কিন্তু পৃথিবীর শেপ অনুযায়ী হবে। এবার সেটা আমি লিখবো। এবার উত্তর, সমুদ্রগামী কোনো জাহাজের প্রথমে নিচের অংশ, পরে ছাদ ও মাস্তুল এবং শেষে কিন্তু পুরো জাহাজটি অদৃশ্য হয়। পৃথিবীর গোলাকার বলেই এরূপ সম্ভব হয়। তো অর্থাৎ যদি আমরা তীরবর্তী অঞ্চলে দাঁড়িয়ে থাকি এবং জাহাজটিকে লক্ষ্য করতে থাকি, সবার প্রথমে কিন্তু জাহাজের মাস্তুলটা, তারপরে জাহাজের মধ্যবর্তী অংশে এবং সবার শেষে কিন্তু জাহাজের একদম নিচের অংশটা অদৃশ্য হবে। পৃথিবী কিন্তু গোলাকৃতি বলেই এভাবে উপর থেকে ধীরে ধীরে আমরা সম্পূর্ণ জাহাজটাকে অদৃশ্য হতে দেখি। এই চিত্রটি তোমরা আঁকবে। এরপর একটি ইম্পর্টেন্ট পরীক্ষা আছে বা সেটাকে আমরা এই প্রমাণ হিসেবে লিখতে পারি, সেটা হচ্ছে বেডফোর্ড লেভেল পরীক্ষা।
1870 সালে আলফ্রেড রাসেল বা এয়ার ওয়ালেস বা আলফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডের বেডফোর্ড খালে কিন্তু পৃথিবীর গোলাকৃতির একটা পরীক্ষা করেন। তিনি ওই খালে 1 কিলোমিটার অন্তর অন্তর 3টি সমান দৈর্ঘ্যের খুঁটি একই সরল রেখায় ভেলার সাহায্যে ভাসিয়ে দিলেন। এরপর দূরবীন যন্ত্রের সাহায্যে তিনি দেখলেন মাঝের খুঁটিটির উচ্চতা প্রথম এবং দ্বিতীয় খুঁটিটির চেয়ে কিন্তু বেশি। অর্থাৎ গোলাকৃতি হলে স্বাভাবিকভাবেই পৃথিবীর মাঝখানের জায়গাটা উচ্চতা বেশি হবে। পৃথিবী গোলাকৃতির জন্যই কিন্তু মাঝের খুঁটিটার উচ্চতা বেশি। এই যে বেডফোর্ড লেভেলের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই কয়েকটি নোট পয়েন্ট করলেই কিন্তু মোটামুটি আমরা এই পৃথিবীর গোলাকৃতির প্রমাণ পাই। এছাড়া লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে গোলাকার পৃথিবীর ছবি। বর্তমানে পৃথিবী থেকে প্রেরিত যে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ আছে সেগুলো তোলা থেকে ছবিও দেখা যাচ্ছে পৃথিবী কিন্তু আকৃতি গোলাকার। এরপরে চলে আসে আমরা পরবর্তী কোশ্চেন, জিপিএস কাকে বলে এবং এর কাজ কি। জিপিএস কথাটা অর্থ বন্ধুরা গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে মহাকাশে বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে বা উপগ্রহ থেকে কিন্তু কোনো স্থানের অবস্থান, উচ্চতা এবং পৃথিবী সম্পর্কে অন্যান্য তথ্য সংগ্রহ করার যে পদ্ধতি সেটাকে কিন্তু জিপিএস বা ন্যাপস্টার বলে। এবার জিপিএস এর কিন্তু ব্যবহার যে আছে সেগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে। জিপিএস এর প্রথম ব্যবহার যেটা আছে সেটা হচ্ছে মানচিত্র প্রস্তুত করা যায় এর মাধ্যমে। জিপিএস এর মাধ্যমে কোনো স্থানের মানচিত্র প্রস্তুত করা যায়। 2 নম্বর, জিপিএস এর মাধ্যমে কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমা সাহায্যে সেই স্থানটির অবস্থান ও উচ্চতা নির্ণয় করা যায়। 3 নম্বর, জাহাজ এবং বিমান চলাচলে জিপিএস ব্যবহার করা হয় এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এই পদ্ধতির ব্যবহার কিন্তু গুরুত্বপূর্ণ। বর্তমানে সবাই আমরা মোবাইল, ল্যাপটপ যে ইউজ করছো তার মধ্যেও কিন্তু জিপিএস লাগানো থাকছে। এছাড়াও খনন কার্যে, মৎস্য শিকারে, মিসাইল ও রকেটের দিক নির্ণয়ে, বিপর্যয়ের সময় ত্রাণ এবং উদ্ধার কার্যে এবং জরিপ কার্যে কিন্তু জিপিএস ব্যবহার করা হয়। বন্ধুরা, এরপরে চলে আসছি বামন গ্রহ কি এবং বামন গ্রহ উপগ্রহের মধ্যে বৈসাদৃশ্য দুটি আলোচনা করো। আচ্ছা, একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীতে না সৌরজগতে কিন্তু 3টি বামন গ্রহের অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়। ইন্টারন্যাশনাল অ্যারোনটিক্স অ্যাসোসিয়েশন যে আছে তারা কিন্তু 2006 সালে 3টি বামন গ্রহের অস্তিত্ব স্বীকার করে। এদের মধ্যে প্লুটো আছে এবং সেরিস এবং জেনায়, 3টিকে কিন্তু বামন গ্রহ হিসেবে বলা হয়। এবার কাকে বলে? মহাকাশে এমন কিছু গ্রহ আছে যারা তাদের কক্ষপথে সন্নিহিত অঞ্চল থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে না, কারণ তাদের আকৃতি ছোট হয় বলে। এরাই কিন্তু বামন গ্রহ, যেমন প্লুটো, এছাড়াও সেরিস এবং জেনা। এবার চলে আসছে আমি বামন গ্রহ এবং উপগ্রহের মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য। বামন গ্রহ এবং উপগ্রহ উভয়ই আয়তনে ছোট হয়। বামন গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, কিন্তু উপগ্রহ উৎস গ্রহকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। এছাড়া 2 নম্বর, উভয়েরই কিন্তু আলো উত্তাপ নেই, কিন্তু সৌরজগতে বামন গ্রহের সংখ্যা অপেক্ষা উপগ্রহের সংখ্যা কিন্তু বেশি। এই গেল বামন গ্রহ এবং উপগ্রহের মধ্যে বৈসাদৃশ্য। এর পরের প্রশ্ন চলে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে জিওয়েট কি এবং এর বৈশিষ্ট্য কি। জিওট উত্তরে চলে আসছে এবার। গ্রিক শব্দ জিও অর্থাৎ পৃথিবী এবং ইডিওস শব্দের অর্থ কিন্তু দর্শন বা দেখতে। সুতরাং জিওর শব্দের অর্থ কিন্তু পৃথিবী সদৃশ বা পৃথিবীর মতো দেখতে। প্রথমে ধারণা হলো পৃথিবী কিন্তু গোলাকার, পরে মানুষের ধারণা হয় আরো পৃথিবী কিন্তু একদম গোলাকার নয়, পৃথিবীর আকৃতি একটি অভিগত গোলক আকৃতি। কিন্তু পৃথিবী কি সত্যি গোল বা অভিগত গোলক বা বলের মতো মসৃণ? অতি ছোট উত্তর হলো না। পৃথিবীতে রয়েছে অসংখ্য উঁচু উঁচু পাহাড়, পর্বত, মালভূমি, রয়েছে গভীর সমুদ্র ও সমুদ্র খাত। পৃথিবীর উচ্চতম অংশ হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8850 মিটার, এবং গভীরতম অংশ হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ, যার গভীরতা 10,916 মিটার। অর্থাৎ পৃথিবীর আকৃতি কিন্তু পৃথিবীর মতো, এর আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনীয় নয়। পৃথিবীর গড় অবস্থা বা গড় আকৃতিকেই কিন্তু জিওয়েড বলে। এবার চলে আসছে বৈশিষ্ট্যে। জিওডের প্রথম বৈশিষ্ট্য, জিওডের কিন্তু প্রতিটি বিন্দুতে অভিকর্ষজ টানের অভিমুখের সাথে স্পর্শকগুলি সমকোণে অবস্থান করে। তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা পৃথিবীর কেন্দ্র। এই পৃথিবীর যে কেন্দ্র আছে, স্পর্শক হচ্ছে কোনটাকে বলবো আমরা, পৃথিবীর যে সীমানা আছে তার সঙ্গে যদি একটা সরল রেখা আমরা টেনে দিই সেটা কিন্তু তার স্পর্শক। এবার পৃথিবীর কেন্দ্র থেকে এই স্পর্শকের মধ্যে কিন্তু সমকোণে কিন্তু তার বলটা কাজ করে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে যে অভিকর্ষজ টানটা সেটা সমকোণে পৃথিবীর স্পর্শক বরাবর কিন্তু কাজ করতে থাকে। এবার জিওয়েডের পৃষ্ঠদেশে অভিকর্ষজ তল হিসেবে কিন্তু অবস্থান করে। এবার পৃথিবীর পরের প্রশ্ন চলে আসছে, চিত্রগুলো তোমরা এগিয়ে নেবে আগের প্রশ্নের জিওডের বৈশিষ্ট্যের। এবার চলে আসছি পরের প্রশ্নে, পৃথিবী অভিগত গোলাকৃতির সপক্ষে প্রমাণগুলি। অভিগত গোলক অর্থাৎ পৃথিবীর আকৃতি যে পুরোপুরি গোল নয় তার সাপেক্ষে আজকে আমরা এই প্রশ্নটার উত্তর লিখব।
উত্তর শুরু হচ্ছে, যেসব গোলাকার বস্তু উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা ও পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা তাকেই কিন্তু অভিগত গোলক বলি। এবার পৃথিবীর যে অভিগত গোলাকৃতির প্রমাণ সেগুলি হচ্ছে, প্রথম পয়েন্ট, ব্যাস, নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস প্রায় 12,757 কিলোমিটার এবং মেরু ব্যাস 12,714 কিলোমিটার। এই দুই ব্যাসের পার্থক্য করলে দাঁড়াচ্ছে কিন্তু 43 কিলোমিটার। এর থেকে বোঝা যায় মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চল স্ফীত। চলে আসছি পরের পয়েন্টে, নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা কিন্তু মেরু অঞ্চলের ওজন বেশি। যে সমস্ত স্থান পৃথিবীর কেন্দ্রের যত নিকটে অবস্থিত তার উপর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবও কিন্তু তত বেশি। অর্থাৎ কেন্দ্র থেকে আমরা যত দূরে চলে যাচ্ছি দুই মেরুর দিকে, ততই কিন্তু তার উপর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব ক্রমশ কমে আসছে। এবার কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে কিন্তু সেজন্যই বেশি হয়। এই কারণে মেরু দুটি সামান্য চাপা বলে তা পৃথিবীর কেন্দ্রের অপেক্ষাকৃত নিকটে অবস্থিত। পরের পয়েন্ট, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে চাপের পার্থক্য। ফ্রান্সের রয়্যাল একাডেমি অফ সায়েন্স 1936 থেকে 37 সালে কিউটো শহর, প্যারিস শহর একটি পরীক্ষা করে দেখেন কিউটো শহর চাপের দৈর্ঘ্য সবচেয়ে কম, কারণ নিরক্ষীয় অঞ্চল তুলনামূলকভাবে স্থিত। এই কিউটো শহরের অবস্থানটা আমরা দেখে নিচ্ছি, 49 ডিগ্রি উত্তর, ল্যাপল্যান্ড শহর অবস্থান 60 ডিগ্রি উত্তর, অর্থাৎ পৃথিবীর ঠিক মাঝ বরাবর কিন্তু উত্তর গোলার্ধে তারা অবস্থিত। এর পরের পয়েন্ট, আবর্তনের ফলে পৃথিবীর মধ্যভাগ স্ফীত। কোনো নরম ও গোলাকার বস্তুকে খুব জোরে ঘোরালে কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী শক্তির প্রভাবে ওই বস্তুর মধ্যভাগ স্ফীত ও ওপর ও নিচের তল সামান্য চাপা হয়। পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্র বহির্মুখ শক্তির কারণেই পৃথিবীর নিরক্ষীয় তল স্ফীত হয়েছে। এরপরে চলে আসি পরের পয়েন্টে, একই দ্রাঘিমা বরাবর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব সমান। পৃথিবীর আকৃতি যেহেতু অভিগত গোলক, তাই একই দ্রাঘিমা রেখা বরাবর অক্ষরেখার মধ্যে দূরত্ব সব স্থানে কিন্তু সমান হয় না। ঠিক আছে, সমান হয় না হবে পয়েন্টটা। এই প্রমাণগুলি থেকে বুঝতে পারছি যে পৃথিবীর আকৃতি অভিগত গোলক। এখন আবার উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দুই মেরু তো বটেই, উত্তর মেরু অপেক্ষা দক্ষিণ মেরু 20 মিটার বেশি চাপা। দীর্ঘকাল ধরে আন্টার্কটিকা মহাদেশে জমে রয়েছে কয়েক কিলোমিটার বরফের স্তর। গভীর বরফের চাপে দক্ষিণ মেরু সামান্য বসে গেছে। এই অধ্যায় থেকে বন্ধুরা তোমাদের আরেকটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন। তোমরা ছবি সহ দেখতে পাচ্ছ, একটা ছবি আঁকা আছে। খ্রিস্ট জন্মের প্রায় 250 বছর আগে এরাটোস্থেনিস নামে একজন গ্রিক পণ্ডিত মিশরের আলেকজান্দ্রিয়া ও সিয়েন শহর দুটির ওপর মধ্যাহ্ন সূর্যরশ্মির পতন কোণের তারতম্য বিচার করে পৃথিবীর পরিধি নির্ণয় করেন। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ দুটি শহরের নাম, একটি সিয়েন এবং একটি আলেকজান্দ্রিয়া। এই দুটো জায়গার মধ্যে যে সূর্যের যে পতন কোণ তার পার্থক্য কিন্তু 7 ডিগ্রি 12 মিনিট। এর উপর ভিত্তি করেই তিনি কিন্তু পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। এবার বাকিটা দেখো, কর্কটক্রান্তি রেখার ওপর সিএনের মান কিন্তু 23 ডিগ্রি 30 মিনিট উত্তর এবং আলেকজান্ডারের মান 30 ডিগ্রি 42 মিনিট উত্তর। সেখানে তিনি 21শে জুন অর্থাৎ কর্কট সংক্রান্তির দিন লক্ষ্য করেন মধ্যাহ্ন সূর্যরশ্মির পতন কোণের মধ্যে 7 ডিগ্রি 12 মিনিট পার্থক্য হচ্ছে। তিনি হিসাব করলেন সিয়েন ও আলেকজান্ড্রিয়ার রৈখিক দূরত্ব 5000 স্টেডিয়া। সুতরাং 7 ডিগ্রি 12 মিনিট অর্থাৎ গোলাকার পৃথিবীর কিন্তু 50 ভাগের 1 ভাগ, 360কে যদি আমরা 7 ডিগ্রি 12 মিনিটে ভাগ করি তাহলে কিন্তু দাঁড়াচ্ছে কত, 50, অর্থাৎ গোলাকার পৃথিবীর 50 ভাগের 1 ভাগ। অর্থাৎ পৃথিবীর পরিধিকে আমরা যদি সেই 5000 স্টেডিয়াকে 50 দিয়ে গুণ করে দিই তাহলে। আচ্ছা বন্ধুরা, এরপরে আমাদের কিন্তু কয়েকটি ছোট প্রশ্ন একটু দেখে রাখতে হবে, যে পৃথিবীতে সেগুলি হচ্ছে পৃথিবীতে প্রাণের স্পন্দন কেন এলো। আচ্ছা, আমরা কিন্তু জানি যে সৌরজগতে অন্যান্য কোনো গ্রহে কিন্তু প্রাণ নেই, একমাত্র পৃথিবীতেই প্রাণ দেখা যায়। তো পৃথিবীতে সেই প্রাণের স্পন্দন কিভাবে এলো? প্রথম কথাই হচ্ছে প্রাণের জীবনের জন্য সবচেয়ে বড় যে প্রয়োজনীয় জিনিস তা হচ্ছে জল। আমি তোমাদের পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি এবং ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। জল ছাড়া কিন্তু কোনো প্রাণ কখনো দেখতে পাওয়া সম্ভব নয়। তো পৃথিবীতে কিন্তু আমরা সবাই জানি প্রায় 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল রয়েছে, অর্থাৎ জলের অস্তিত্বের জন্যই কিন্তু পৃথিবীতে প্রাণ কিন্তু আমরা সহজেই প্রাণ পাওয়া সম্ভব। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে শিলামণ্ডল। শিলামণ্ডল মানে পৃথিবীর উপরের যে কঠিন ভূত্বক, যার মধ্যে কিনা মাটি, শিলা এবং বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী জগৎ রয়েছে, তাকে কিন্তু আমরা বলি শিলামণ্ডল। এই শিলামণ্ডল না থাকলে কিন্তু উদ্ভিদ জন্মাতে পারত না, যার ফলে কিন্তু পৃথিবীতে অন্যান্য প্রাণীরও বেঁচে থাকা সম্ভব হতো না। এরপরে আমরা সবাই যে সমস্ত জীবকুল রয়েছে তারা কিন্তু বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নেই, সেই বায়ুমণ্ডলও কিন্তু পৃথিবীতে আছে, যার জন্য কিন্তু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আস্তে আস্তে কিন্তু দেখা যায়। এবার সূর্য থেকে পর্যাপ্ত দূরত্ব,
যদি সূর্য থেকে পৃথিবীতে পর্যাপ্ত দূরত্ব না থাকতো তাহলে কিন্তু সূর্যের উত্তাপে পৃথিবীতে সমস্ত কিছু পুড়ে যেত। কিন্তু যেহেতু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি লক্ষ কিলোমিটার, তাই কিন্তু সেই উত্তাপটা কিন্তু পৃথিবীর প্রাণীকুলের পক্ষে সহন করা সম্ভব, যেই কারণেই কিন্তু পৃথিবীতে একটা প্রাণের স্পন্দনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এছাড়াও যে সমস্ত আপেক্ষিক গুরুত্ব, পৃথিবীর গড় যে আপেক্ষিক গুরুত্ব তা প্রায় 5.5 গ্রাম, যেখানে সবচেয়ে হালকা গ্রহ শনি কিন্তু মাত্র 0.75 গ্রাম। তাহলে অন্যান্য গ্রহের থেকে পৃথিবীর আপেক্ষিক ঘনত্ব বেশি বলেই কিন্তু পৃথিবীতে ভূত্বক গঠিত হয়েছে। এছাড়া পরের প্রশ্ন, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? বন্ধুরা, তোমরা সবাই জানো যে পৃথিবী কিন্তু প্রায় 4 ভাগের 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। তাই মহাকাশ থেকে যখন আমরা পৃথিবীকে দেখি তখন জলের রং সাধারণত রিফ্লেক্ট হয়ে নীল রং দেখায়, তাই কিন্তু পৃথিবীকে দেখতে অনেকটা নীল দেখতে হয় বলে পৃথিবীকে নীল গ্রহ বলে মনে হয়। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই চ্যাপ্টারটি সম্বন্ধে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।